Bismillah Rahman Rahim. Welcome everybody to Bar Professional Training course conducted by Badullah Academy. আপনারা জানেন আমরা যে দুইটা কোর্স অফার করছি ড্রাফটিং এর উপর, তার মধ্যে ক্রিমিনাল ড্রাফটিং একটা অন্যতম। তো এটাও আমরা ডিজাইন করেছি এখানে 20টা ওয়ার্কশপ। এই কোর্সটাও আমরা 20টা ওয়ার্কশপে ডিজাইন করেছি। 20টা ওয়ার্কশপ হবে। এই 20টা ওয়ার্কশপের লেন্থ হবে 40 ঘন্টা। 20টা ওয়ার্কশপের লেন্থ হবে 40 ঘন্টা। এখন আমরা এই কোর্স কন্টেন্টসটা দেখব যে আহ, এই 20টা ওয়ার্কশপের মধ্যে আমরা কি কি টপিক রেখেছি। টপিক হিসেবে যদি দেখি তো এখানে প্রায় 41টা বা 42টার মতো আমি পিটিশন রেখেছি বা টপিক রেখেছি, সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম ওয়ার্কশপে 4টা বিষয়ের আমরা অবতারণা করেছি। প্রথম ওয়ার্কশপে যেমন জেনারেল রুলস অফ ক্রিমিনাল ড্রাফটিং। ক্রিমিনাল ড্রাফটিং অর্থাৎ ক্রিমিনাল মামলার এজাহার হতে পারে, কমপ্লেইন পিটিশন হতে পারে, বা আদার পিটিশনস গুলো হতে পারে। এই সমস্তগুলোকে আমরা বলতেছি ক্রিমিনাল ড্রাফটিং। এই ক্রিমিনাল ড্রাফটিং সাধারণ রুলস গুলো কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এক, দ্বিতীয় যে টপিকটা আমরা দিয়েছি এখানে, সেটা হলো রুলস অফ ড্রয়িং কমপ্লেন। এখানে শুধুমাত্র কমপ্লেন কিভাবে আলোচনা করতে হয়, কিভাবে ড্র করতে হয়, কমপ্লেন সম্পর্কিত অর্থাৎ নালিশি দরখাস্ত সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তৃতীয় যে টপিকটা এখানে রাখা হয়েছে, যে কন্টেন্টস অফ কমপ্লেন পিটিশন। কমপ্লেন পিটিশনের কন্টেন্টস কি হবে, যেমন ধরেন আপনি মিথ্যা মামলা দায়েরের অভিযোগ আনবেন, অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগ আনবেন, তখন আপনাকে পিটিশনটা কিভাবে, সিআর মামলাটা কিভাবে ড্র করতে হবে। অথবা আপনি প্রতারণার যখন অভিযোগ আনছেন, আহ, তখন মানে সিআর কেসটা কিভাবে আপনি ড্র করবেন। অথবা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, যে অভিযোগ যদি 406-এর আনেন, অথবা 406 420 একসঙ্গে যদি আপনি আনতে চান, তখন কমপ্লেন পিটিশনটার কন্টেন্টসটা কিভাবে হবে। অথবা চুরির অভিযোগ যদি আনেন, অথবা চাঁদাবাজির অভিযোগ, এরকম পৃথক পৃথক যে কমপ্লেন পিটিশন গুলো হয়, যে নালিশি দরখাস্ত গুলো হয়, এগুলোর এক একটার অফেন্সের এক এক ধরনের কন্টেন্টস দিয়ে এই পিটিশন গুলো তৈরি করতে হয়, যেটা অনেক সময় আমরা সাধারণ দরখাস্ত গুলোতে দেখতে পাই না, ভুল থাকে। যেমন 138-এর মামলার নালিশি দরখাস্ত, তার কন্টেন্টসটা কি হবে, সেখানে কি কি আবশ্যিক কম্পালসারি যে ইনগ্রেডিয়েন্টস আছে, সেগুলো এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আর এরপর চতুর্থ নম্বর যে টপিকটা রাখা হয়েছে, একটা কমপ্লেন্ট পিটিশনে এর শেপ সাইজ কি রকম হবে, এর মানে ফরম্যাটটা কি রকম হবে, কোন কোন ইনগ্রেডিয়েন্টস গুলো কোথায় কোথায় সেট সেট আউট করে একটা কমপ্লেন্ট পিটিশন ড্র করতে হবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্ট ওয়ার্কশপে ক্রিমিনাল ড্রাফটিং এর প্রথম যে ওয়ার্কশপে, এখানে 4টা বিষয় আমরা আলোচনার জন্য রেখেছি। দ্বিতীয় ওয়ার্কশপে 2টা বিষয় রাখা হয়েছে। এখানে প্র্যাকটিক্যালি আপনাদের দেখানো হবে যে কমপ্লেন পিটিশন গুলো কিভাবে ড্র করতে হয়, সিআর কেস গুলো কিভাবে ড্র করতে হয়, এবং পাশাপাশি বিদ্যমান যে কমপ্লেন পিটিশন গুলো আছে, সেখানে কি কি ভুল ভ্রান্তি আছে, এই দুটো আমি কম্পেয়ার করে আপনাকে দেখাবো, এবং এরকম মডেল কমপ্লেন পিটিশন আপনাদের দিয়ে দেবো। দ্বিতীয় যে টপিকটা রাখা হয়েছে, যে এফআইআর। আমরা আমাদের দেশে দেখি যে এফআইআরটা সাধারণত পুলিশ বা পুলিশের মুন্সি বা সাধারণ কিছু লোকজন এগুলা ড্র করে, কিন্তু এখানে প্রচুর ভুল ভ্রান্তি থাকে, যার ফলে মামলা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তো এই জিনিসটা আমরা আইনজীবীরা এখন শুরু করতে পারি কিনা, যে এইটা একজন আইনজীবী হ্যাভিং লিগাল নলেজ, যার লিগাল নলেজ আছে, যিনি এলিমেন্টস অফ অফেন্স জানেন এবং অফেন্স কনস্টিটিউট হয় কিভাবে সেটা জানেন, তাদেরই আসলে যারা মাস্টার মাস্টার অফ ল, তাদের আসলে এগুলো ড্র করা উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্য সেই প্র্যাকটিসটা গড়ে ওঠেনি। এবং আপনাদের কাছে অনেকের কাছে আমি শুনেছি যে পুলিশ যদি এই আইনজীবী যদি কোনো না- না, এই ইয়া এজাহার ড্র করেন, তারা নিতে চান না, অথবা তাদের মতো কাটাছেঁড়া করেন, করে দিতে বলেন। এই জন্য আইনজীবীরা এই এজাহার ড্র করেন না বলে এরকম শোনা যায়, কি আমার একটা কোর্সের মন্তব্য আমি দেখলাম। আবার অনেকে নাকি এটাকে প্রেস্টিজ মনে করেন, ইত্যাদি ইত্যাদি। তো আমার কথা হলো যে আপনি আইনের ছাত্র, আপনি আইনজীবী, আপনার থেকে চমৎকার ভাবে এফআইআর আর কেউ তৈরি করতে পারবে না। তো এইটা ড্র করে যদি এই এজাহারকারীকে আপনি পাঠান থানায়, থানায় যদি না নেয়,
তাহলে আপনি তার সিনিয়র অফিসারকে নালিশ করতে পারেন। এখানে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, তো সেটা দায় দায়িত্ব আপনার এবং আপনার মক্কেলের। এখানে এই এজাহার যেটা আপনি ইন রাইটিং দিয়েছেন, এখানে পুলিশ হাত দিতে পারবে না, হাত দেওয়ার তার কোনো সুযোগ নেই। আপনি যাই লেখেন সেভাবে তাকে নিতে হবে। সেইভাবে তাকে নিতে হবে। কিন্তু এই প্র্যাকটিসটা আমরা গড়ে তুলতে পারিনি। আমরা আইনজীবীরা, আমরা সারেন্ডার করছি পুলিশের কাছে, আমরা আইনজীবীরা সারেন্ডার করছি ব্যাংকারের কাছে, আমরা আইনজীবীরা সারেন্ডার করছি আহ, ডাক্তারের কাছে। প্রফেশনটা যেন চলেই গেছে এই তিনটা ক্যাটাগরির লোকের হাতে, অথচ আপনি আমি যারা হ্যাভিং ল ডিগ্রি, তাদের জন্য এখানে কিছু সে নাই, আমরা আসলে কিছু এস্টাবলিশ করতে পারিনি। তো আমাদের আইনজীবীদের এটা জেগে উঠতে হবে। আইনজীবী আমি, আমি আইন জানি, আমি যেটা বলবো সেটাই হবে। সেখানে ব্যাংকার 14টা গ্রাউন্ডসকে তিনি ডিজনারের গ্রাউন্ডস হিসেবে টিক চিহ্ন দিয়ে ছেড়ে দিলেন, আপনি সেটা নিয়ে পারাপারি করতেছেন। একজন পুলিশ অফিসার উইদাউট হ্যাভিং এনি ল ডিগ্রি, তিনি তদন্ত করে চার্জশিটের কোনায় যে সেকশন গুলো লিখে দিলেন, সেটি নিয়ে আপনি আমি সকলে পারাপারি করতেছি। এখানে আপনার আমার কোনো সে নাই। ওইখানে যে সেকশন লেখা আছে ওর বাইরে কোনো কগনিজেন্স হচ্ছে না, ওর বাইরে চার্জ হচ্ছে না। ঠিক একইভাবে ডাক্তার, এটা হলো মেডিকো লিগাল রিপোর্ট। এখানে দুইটা অংশ, একটা হলো ফিজিক্যাল এক্সামিনেশন করবেন, করে তিনি সেটা রিপোর্ট করবেন। এই লিগালিটিটা ডিসাইড হবে আইনজীবী এবং জজ সাহেবদের আলোচনায়। কিন্তু দেখা যায় যে উনি, ডাক্তার সাহেব যিনি ফিজিক্যাল এক্সামিনেশন করলেন, তিনি যেমন ফিজিক্যাল এক্সামিনেশন করছেন, পাশাপাশি লিগ্যাল বিষয়ে মতামত দিচ্ছেন। বলতেছেন কি যে এটা গ্রিভাস ইনজুরি, এটা সিম্পল ইনজুরি। সামটাইমস উনি সিম্পল লেখলে পুরো মামলাটায় পানিতে পড়ে যাচ্ছে, অভিযোগটা পানি নষ্ট হয়ে যাচ্ছে। আবার একই বিষয়কে যদি উনি গ্রিভাস লেখেন, গ্রিভাস ইন নেচার, অথবা যদি আপনি লেখায় নিতে পারেন গ্রিভাস ইন নেচার, তাহলে জজ সাহেবরা, ম্যাজিস্ট্রেট সাহেবরা বা আমরা আইনজীবীরা খুবই চার্ম বোধ করতেছি। কিন্তু এটা কখনোই হওয়া উচিত ছিল না। তো দুর্ভাগ্য যে আমরা যারা এই আইন অঙ্গনে কাজ করি, আমাদের জন্য এখানে কিছুই বলার নেই। আমরা খুবই দুর্ভাগ্যজনক ভাবে এই তিন ক্যাটাগরির লোকের কাছে আত্মসমর্পণ করেছে। যাই হোক, সেটা আমাদের আলোচনার বিষয় নয়। কিন্তু আমি আপনাকে মেন্টালি বুস্ট আপ করতে চাই যে আপনার আইন জানুন, আইন প্রয়োগ করুন, আইন প্রয়োগ করুন। যাই হোক, এজাহারের আলোচনা আমি দেখাই দেব যে পুলিশ অফিসার কেমন করে আপনার পিটিশন নিতে অস্বীকার করে, আর আপনি আপনার এজাহার দায়ের করতে তাকে বাধ্য করতে পারেন। এই জিনিসগুলো আলোচনায় আসবে আমাদের। এরপর আসেন থার্ড ওয়ার্কশপ। এখানে আমরা তিনটে বিষয়ের অবতারণা করেছি। এখানে কিছু সুনির্দিষ্ট মামলার এফআইআর কি কি বিষয় থাকতে হবে, এজাহারে কোন কোন এলিমেন্টস গুলো থাকতে হবে। হ্যাঁ, যেমন চুরির অফেন্স যদি হয়, সেখানে কি কি এলিমেন্টস হবে, কোন বিষয়গুলো থাকতে হবে। যদি এটা এক্সটর্শন হয়, চাঁদাবাজির মামলা হয়, অথবা এটা ড্যাকুইটি হয়, অথবা রাবারি হয়, এগুলো যদি আমরা সময় থাকে, এটা যেহেতু লিগ্যাল মানে কি বলবো আসপেক্টস, এগুলো আমরা কিছু আলোচনা করব। ওকে। দ্বিতীয় যে বিষয়টা দেওয়া হয়েছে থার্ড ওয়ার্কশপে, সেটা হলো বেল প্রেয়ার। এইখানে কোন এলিমেন্টস গুলো থাকতে হয়। আমি দেখি বেশিরভাগ বেল প্রেয়ারে প্রয়োজনীয় যে তথ্য, যে এর যে ডেকোরেশন, এর যে প্যারাগুলো করা হয়, কোনটার পর কোনটা দিতে হবে, যেটা দেখলে একজন জজ সাহেব বা ম্যাজিস্ট্রেট সাহেব খুব মানে চার্ম ফিল করবেন, বা তিনি ফিল ফ্রি করবেন যে খুব চমৎকার পিটিশন হয়েছে। এইটা করা হয় না। বেল পিরিয়ডে যেটা করা হয়, দয়া এবং মায়া, মানবিক কারণ, কাস্টডি, স্যার 3 মাস হয়ে গেছে, 2 বছর ধরে আমার মক্কেল জেল হাজতে, এর বাইরে কিছুই বলা হয় না। তো একটা চমৎকার বেল পিটিশনের এলিমেন্টস গুলো কিভাবে ড্রাফট করতে হয়, কেন সেগুলোর এলিমেন্টস গুলো থাকতে হবে, এগুলো নিয়ে আলোচনা যেমন হবে, প্র্যাকটিক্যালি আপনাকে একটা বেল পিটিশন আমি ড্র করে দেখাবো যেটা আসলে প্রকৃতপক্ষে কি রকম হতে হয়। যদিও বিভিন্ন ধরনের বেল পিটিশন আছে, বিভিন্ন মামলার বিভিন্ন অফেন্সের বেল পিটিশন ভিন্ন ভিন্ন হবে। আপনারা চাইলে সবগুলো কিছু কিছু আমরা শিখবো, না হলে অন্তত অন্তত একটা মডেল বেল পিটিশন কি কি থাকে সেটা নিয়ে আলোচনা হবে, মানে ড্রাফট করে আমি দেখাবো। ওকে। চতুর্থ যে ওয়ার্কশপটা, এখানে দুইটা বিষয়ের অবতারণা করা হয়েছে।
ডিজাইন করা হয়েছে এখানে, সেটা হলো মিস কেস ফর বেল পিটিশন। আপনি যদি ম্যাজিস্ট্রেট কোর্টে বেইলে নামঞ্জুর হয় আপনার, তখন আপনাকে সিআর মিস করতে হয়। এই সিআর মিস পিটিশনটা একইভাবে বেল পিটিশনের মধ্যে এখানে কি কি ইনফরমেশন গুলো থাকতে হবে, কোনটার পর কোনটা ইনফরমেশন দিতে হবে, কি কি গ্রাউন্ড সেট আউট আপনি করতে পারেন, সেই জিনিসগুলো ড্রাফট করে শিখিয়ে দেওয়া হবে। দ্বিতীয় যে টপিকটি এখানে রাখা হয়েছে সেটা হলো রিট্রাক্ট পিটিশন, অর্থাৎ যখন আপনি আপনার মক্কেলকে রিমান্ডে নেওয়া হয়, রিমান্ডে নেওয়ার পর আপনি সুযোগ আছে এটাকে রিট্রাক্ট করার। সেই রিট্রাক্ট পিটিশনটা কিভাবে ড্র করতে হবে এবং কোন কোন পয়েন্টস ড্র করতে হবে, কোন বিষয়গুলো সাবমিশন রাখতে হবে, সেই বিষয়টা ড্রয়িং এবং সাবমিশন দুইটাই শেখানো হবে। পঞ্চম যে ওয়ার্কশপটা, এখানে কাস্টডি প্রেয়ার নিয়ে আলোচনা করা হবে। কাস্টডি প্রেয়ার আপনারা দেন, কাস্টডি প্রেয়ার আপনার ভেহিকেলস এর জন্য হতে পারে, কাস্টডি প্রেয়ার ফর মাইনর হতে পারে। এই কাস্টডি প্রেয়ারের মানে কন্টেন্টস এন্ড কন্ডিশনটা কিরকম হয় এটা নিয়ে লিগাল ডিসকাশন হবে প্রথমে। দ্বিতীয় টপিকটাতে আমরা এই বিভিন্ন ধরনের যানবাহন কাস্টডি নেওয়ার ক্ষেত্রে কোন কোন পয়েন্টস সেট আউট করে আমরা কাস্টডি প্রেয়ারটা ড্র করব, সেই কাস্টডি প্রেয়ার ড্র করা শিখবো। ষষ্ঠ ওয়ার্কশপে আমরা অনেক সময় ভিকটিম মাইনর থাকে, ভিকটিম মাইনর হলে তাকে কাস্টডিতে নেওয়ার বা অপহরণের ভিকটিম যদি মাইনর হয় তাকে কাস্টডিতে নেওয়ার প্রশ্ন দেখা দেয়। এই মাইনর ভিকটিমসকে কাস্টডি নেওয়ার পিটিশনটা কিভাবে ড্র করতে হবে সেটা আমরা দেখব, সেটা শিখবো। আবার পাশাপাশি এই যখন আপনি কোনো ভেহিকেলস, যানবাহন, গাড়ি ঘোড়া আপনি কাস্টডি নেবেন, তখন আপনাকে একটা বন্ডও দিতে হয়। তো সেই বন্ডটা কিভাবে করতে হয় সেটা আমরা আলোচনা করব এবং প্লাস ড্র করা শিখবো। এবং সিক্সথ ওয়ার্কশপে আরেকটা জিনিস আমি রেখেছি যে বিভিন্ন ধরনের বন্ড লাগে, বিভিন্ন ব্যবসায় প্রায় 8 ধরনের বন্ড আছে, বিভিন্ন ধরনের বন্ডের ইউজ আছে। আপনারা তো প্রত্যেক দিনই বন্ড ইউজ করেন, বেল বন্ড অন্তত করেন, তো এই বন্ডস গুলোর একটু লিগাল সোর্স অফ ল সম্পর্কে কিছু আলোচনা করা হবে এবং পাশাপাশি বন্ডস, যে কোনো ক্ষেত্রে বন্ড কিভাবে ড্র করতে হয় সেই বন্ডস ড্র করা আমরা শিখবো এখানে ষষ্ঠ ওয়ার্কশপে। সপ্তম যে ওয়ার্কশপটা সেখানে আমরা নারাজি পিটিশন কিভাবে, নারাজি পিটিশনের সোর্স অফ লটা কি এবং এটা কিভাবে ড্রাফট করতে হয়, প্রোটেস্ট পিটিশনটা কিভাবে ড্রাফট করতে হয় বা নারাজি পিটিশন ড্রাফট করতে হয়, পার্শিয়াল নারাজি বা হোল নারাজি পিটিশন কিভাবে ড্রাফট করতে হয়। পার্শিয়াল বললাম যে এর জন্য যে ধরেন আপনি 5 জনের বিরুদ্ধে মামলা করছেন, 2 জনকে নট সেন্ড আপ করা হয়েছে, 3 জনকে সেন্ড আপ করা হয়েছে, এটা হলো পার্শিয়াল। আবার 5 জনের বিরুদ্ধে মামলা করছেন, 5 জনের বিরুদ্ধেই ফাইনাল রিপোর্ট আসছে, তখন এইটা হলো হোল। হুম, এই পিটিশন গুলো কিভাবে ড্রাফট করতে হবে, এর এলিমেন্টস গুলো কি, হ্যাঁ এই জিনিসগুলো আমরা শিখবো সপ্তম ওয়ার্কশপে। অষ্টম ওয়ার্কশপে আমি যেটা করেছি এখানে, যে এখানে আপনার কোয়াশমেন্ট পিটিশন কিভাবে ড্রাফট করতে হয়, এটা হাইকোর্ট ওয়ালাদের দিকে টার্গেট করে এই ইয়াটা রাখা হয়েছে, কোয়াশমেন্ট পিটিশনটা। এর লিগাল ইমপ্লিকেশনটা বা লিগাল সোর্স অফ ল গুলো সম্পর্কে আলোচনা করা হবে, সো দ্যাট হাইকোর্ট পারমিশন যারা পরীক্ষা দেবেন তাদের উদ্দেশ্য করে এখানে তাদের জন্য এটা কাভার করে। নবম ওয়ার্কশপে মামলা মোকদ্দমা চলাকালীন যদি পক্ষদের মধ্যে আপোষ হয়, সেই উইথড্রল মামলাটা কিভাবে আপনি উইথড্রল করবেন, সিআর মামলা বা জিআর মামলা, এই পিটিশনটা উইথড্র পিটিশন কিভাবে ড্রাফট করতে হয় সেটা আমরা শিখবো। আবার ক্রিমিনাল মামলাতে বিভিন্ন ক্ষেত্রে এফিডেভিট ইউজ হয়, যেমন নারী শিশু মামলায় হয়, হ্যাঁ, বা অন্য ক্ষেত্রেও এফিডেভিট হয়। সেই এফিডেভিট গুলো কিভাবে ড্র করতে হয়, কোন কোন জিনিস থাকতে হবে, এর মানে কন্টেন্টস কন্ডিশন, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবে এবং শিখাই দেবো যে কিভাবে ড্রাফট করতে হয়। আমাদের যেহেতু এটা ড্রাফটিং কোর্স, এতে আমাদের মেইন ফোকাস থাকবে ড্রাফটটা কিভাবে শিখতে হয়। ওকে। দশম ওয়ার্কশপ, দশম ওয়ার্কশপে এখানে 2টা বিষয় ডিজাইন করা হয়েছে। তার মধ্যে একটা হলো যে মামলা চলাকালীন আপনার কোনো আসামি যদি কোনো কারণে হাজির থাকতে না পারে, তো তার সেই পার্সোনাল অ্যাপিয়ারেন্সটাকে ডিসপেন্স করে কি ধরনের কিভাবে পিটিশনটা ইয়া করা হয়, আহ, আহ, সেটা আমরা আলোচনা মানে শিখবো, যে পার্সোনাল এফিয়ারেন্স থেকে
ডিসপেন্সিং অ্যাটেন্ডেন্স অফ দ্য একিউজড ইন ট্রায়াল, এই পিটিশনটা কিভাবে ড্র করতে হয় সেটা আমরা শিখবো। আবার দশম ওয়ার্কশপে আরেকটা টপিক রাখা হয়েছে, সেটা যেহেতু হাইকোর্ট পারমিশন ওয়ালা কিছু আমাদের আইনজীবী আছেন, এই জন্য এখানে আমরা আপিল অ্যাপ্লিকেশন, যেটা আপনাদেরও লাগবে এবং হাইকোর্ট পারমিশন যারা পরীক্ষা দেবে তাদেরও লাগবে, আপিল অ্যাপ্লিকেশনটার ড্র করা আমরা শিখবো। এটার উপর আমাদের একটু বেশি এমফাসাইজ থাকবে। এবং এটা 11th ওয়ার্কশপ পর্যন্ত এটা কন্টিনিউ করবে। আপিল এগেনস্ট কনভিকশন, আপিল এগেনস্ট মানে কি বলবো, একুইটাল আপিল এগেনস্ট ইন্ডিয়া ডিপিএসসি, এবং আপিল অ্যাপ্লিকেশন লিগাল অ্যাসপেক্টস কি, ফ্যাকচুয়াল অ্যাসপেক্টস কি, অর্থাৎ যখন কোনো একটা অফেন্সকে আপনার আসামি দণ্ডিত হবে, তার আপনি আপিল তৈরি করবেন, সে অফেন্সটার লিগাল অ্যাসপেক্টস কি এবং ফ্যাকচুয়াল অ্যাসপেক্টস কি, যেগুলোর ভিত্তিতে আপনি করতে পারেন, আপিলের গ্রাউন্ড সেট আউট করতে পারবেন, আর অন্যান্য কি গ্রাউন্ড সেট আউট করতে পারবেন সিভিলের মতো করে। এই জায়গাগুলো এখানে 3টে ওয়ার্কশপ শুধুমাত্র আমরা ডিজাইন করছি আপিলের উপর হবে, 10ম, 11 এবং 12। হুম 12 এবং 13 এখানে আপিল এগেনস্ট অর্ডার এবং আপিল এগেনস্ট ফিউ স্পেসিফিক কেসেস। প্রায় 4টা ওয়ার্কশপ, 10, 11, 12, 13, 10, 11, 12, 13, 4টে ওয়ার্কশপ শুধুমাত্র আপিলের উপর হবে, ক্রিমিনাল আপিলের উপর আলোচনা হবে। এটা যারা হাইকোর্ট ডিভিশন পারমিশন পরীক্ষা দেবেন তাদের জন্য যথেষ্ট হবে বলে আমি মনে করি, এবং আমরা যারা সাধারণ আইনজীবী আছে তাদের জন্য এটা খুব কাজে লাগবে। কারণ আপিলের মেমো গুলো তৈরির ক্ষেত্রে আমাদের সারা দেশে মারাত্মক রকমের ভুল আছে, এই জিনিসগুলো আমার চমৎকার আপনাদের শেখাই দেবো। 14 ওয়ার্কশপ, এইটা রিভিশন রিভিশন বিষয়ে এই ইয়াটা হবে, টপিকটা হবে রিভিশনের সোর্স অফ ল এবং কন্টেন্টস অফ রিভিশনাল অ্যাপ্লিকেশন কিভাবে তৈরি করতে হয়, সেটা আমরা দেখবো। রিভিশনের উপর 2টা ওয়ার্কশপ রাখা হয়েছে, 14 এবং 15। ড্রয়িং রিভিশন এগেনস্ট অর্ডার, ড্রয়িং রিভিশন এগেনস্ট কনভিকশন, এখানে 2টা ওয়ার্কশপ রিভিশনের উপর রাখা হয়েছে, একটু ডিটেলস যেন হাইকোর্ট পারমিশন যারা পরীক্ষা দেবে তাদের কাজে লাগে এবং সাধারণ আইনজীবীদেরও কাজে লাগে। এই জন্য আপনার 14 এবং 15 ওয়ার্কশপ রিভিশনের জন্য রাখা হয়েছে। এরপর আসেন ষষ্ঠদশ ওয়ার্কশপ, দ্যাট ইজ 16 ওয়ার্কশপ। এখানে এটাও হাইকোর্ট পারমিশন যারা পরীক্ষা দেবে তাদের টার্গেট করে দেওয়া হয়েছে, এটা এক্সক্লুসিভলি তাদের জন্য। রিট পিটিশন কিভাবে ড্র করতে হয়, এর সোর্স অফ ল বা ল এর লিগ্যাল অ্যাসপেক্টস সম্পর্কে একটা টপিক রাখা হয়েছে, এবং হেবিয়াস কর্পাস রিট কিভাবে ড্রাফট করা হয় সেটা আমরা শিখবো। 18th ওয়ার্কশপে, সরি 16 এর পর হলো 17, এখানেও রিট পিটিশন প্র্যাকটিক্যালি কিভাবে ড্র করতে হয় সেটা আমরা শিখবো। তো এখানেও 2টা ওয়ার্কশপ রিট পিটিশনের জন্য রাখা হয়েছে। আর 19th ওয়ার্কশপটা এখানে ট্রান্সফার পিটিশন, অর্থাৎ আপনার মামলা যদি আপনি স্থানান্তর করতে চান, সেই এই মামলা এক কোর্ট থেকে অন্য কোর্টে, এই কোর্টে বিচার পাবেন না ওই কোর্টে নিয়ে যাবেন, এই ধরনের পিটিশন কিভাবে ড্র করতে হয় সেটা শিখবো। এটা অবশ্য আমাদের সিভিলও মিস গেছে, সিভিলে এই ধরনের পিটিশন আমরা একটা ড্র করে শিখবো। আর 20th ওয়ার্কশপে আমরা প্রায় আপনারা যেটা পিটিশন দিয়ে থাকেন সিভিল ক্রিমিনাল কোর্টগুলোতে, 2 সিস্টেম অফ এইচ এর যে দরখাস্ত দেখেন, আমি ঢাকা কোর্টে দেখলাম সকলেই প্রায় ভুল করে এই দরখাস্তগুলো। এই 2 সিস্টেম অফ এইচ এ আপনি আসামি কিভাবে খালাস চাইবেন, দীর্ঘদিন ধরে সাক্ষী আসতেছে না, প্রসেস এক্সস্ট হচ্ছে, 12-13 বছর যাবত আসামি হাজিরা দিয়ে যাচ্ছে কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে কোনো সাক্ষী প্রডিউস করা হচ্ছে না বা বিচার কার্যক্রম শেষ হচ্ছে না, তখন আপনি 2 সিস্টেম অফ এইচ দিতে পারেন। এই 2 সিস্টেম অফ এইচ, এই পিটিশনটা কিভাবে ড্রাফট করতে হয়, সোর্স অফ ল গুলো নিয়ে আমরা আলোচনা করবো। এইভাবে আমরা 20টা ওয়ার্কশপ ড্রাফট করেছি, এগুলোর উপর আপনাদের ডিটেলস মেইনলি প্র্যাকটিক্যাল গুলো শেখানো হবে, এবং হাইকোর্ট ডিভিশন পারমিশন যারা পরীক্ষা দেবেন তাদেরকে টার্গেট করে আমরা রিট পিটিশন সহ সিভিল আপিল, ক্রিমিনাল আপিল, সিভিল রিভিশন, ক্রিমিনাল রিভিশন, এবং রিটের সাধারণ রিট এবং হেবিয়াস কর্পাস রিট, এটাও আমরা ফিল আপ করেছি যেন তারাদেরও এখানে কাজে লাগে। তো এইগুলো আমাদের 20টা ওয়ার্কশপ, এগুলো শেখানো হবে।
তো এখন আমি এই বিষয়ে আপনাদের মতামত চাইবো, বা এই কোর্স বিষয়ে আপনাদের কারো কোনো কোয়েরি থাকলে, মানে জানার কোনো আগ্রহ থাকলে প্রশ্ন করতে পারেন।